আপনারা অনেকেই হয়তো জানেন না, ভগবান শ্রীকৃষ্ণের জীবনের শেষ কটা দিন কেটেছিল এই সোমনাথে। জীবনের শেষ লগ্নে সোমনাথের কোন কোন জায়গায় তাঁর সাথে ঠিক কী কী ঘটনা ঘটেছিল সেই গল্প আজ শোনাবো আপনাদের, এবং তার সঙ্গে ঘুরিয়ে দেখাবো সেই স্থানগুলিও। কি অদ্ভুত একটা জায়গা বলুন এই সোমনাথ! এমন এক জায়গা যার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভগবান শিবের নাম এবং ভগবান শ্রীকৃষ্ণের শেষ জীবনের স্মৃতি। আর একটা কথা বলে দিই, এই স্থানগুলি আপনারা মাত্র 30 টাকা খরচ করে ঘুরে নিতে পারবেন সোমনাথ ট্রাস্টের বাসে করে। কোথা থেকে বাস পাবেন, টাইমিং কী আছে, কিভাবে টিকিট কাটবেন, সব কিছুই জানাবো আপনাদের। তবে আমি কিন্তু ওই বাসে ঘুরিনি, তার কারণটাও আপনাদের বলবো। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এতে কিন্তু আপনাদের কোনো রকম টাকা পয়সা খরচ হবে না। চলুন তাহলে শুরু করা যাক। সমুদ্র ধারে এই যে এত সুন্দর জায়গাটি আপনারা দেখছেন, এর নাম হলো বাণগঙ্গা। এরই আশেপাশে কোনো এক জঙ্গলাকীর্ণ জায়গায় শ্রীকৃষ্ণ একদিন ব্যথিত চিত্তে বসেছিলেন। সেই সময় এই যে যে জায়গাটি আপনারা দেখছেন, এই রকম কোনো একটা জায়গা থেকে জারা নামে এক ব্যাধ হরিণ ভেবে শ্রীকৃষ্ণের দিকে তীর নিক্ষেপ করেন। শ্রীকৃষ্ণ ডান পায়ের ওপর বাঁ পাটি রেখে বসেছিলেন এবং স্বভাবতই তার বাঁ পায়ে গিয়ে সেই তীরটি আঘাত করে। শিকারের উৎস সন্ধানে সেই জারা নামক ব্যাধ যখন যান সেখানে, গিয়ে তিনি দেখেন শ্রীকৃষ্ণকে তিনি তীর নিক্ষেপ করেছেন। তিনি তখন তার কাছে ক্ষমা চাইলে শ্রীকৃষ্ণ বলেন, এটি নিয়তি, আমার যা হওয়ার ছিল তাই হয়েছে। ব্যাধ শ্রীকৃষ্ণের কথা বুঝতে না পারায় শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়ে বললেন যে এর আগের জন্মে অর্থাৎ রামায়ণের সময় তুমি ছিলে বানর রাজ বালি। সেই সময় রামচন্দ্র তোমাকে হত্যা করেছিল, কিন্তু পূর্বজন্মে তোমার স্ত্রী অর্থাৎ বালির স্ত্রী সেই সময় আমায় অভিশাপ দিয়েছিলেন যে এই যুগে তুমি আমাকে হত্যা করবে, তাই আজকে তুমি আমাকে তীর নিক্ষেপ করেছো, অর্থাৎ এটাই ভবিতব্য, তোমার অনুতপ্ত হওয়ার কোনো কারণ নেই। এবং এই যে স্থানটি আপনারা দেখছেন, এই স্থান থেকেই সেই ব্যাধ তীর নিক্ষেপ করেছিলেন বলেই এই জায়গাটিকে বলা হয় বাণগঙ্গা বা বাণেশ্বর। এখানে মোট 5টি শিবলিঙ্গ রয়েছে। বেশিরভাগ সময় 2টো বা 3টে দৃশ্যমান থাকে। ভাঁটার সময় সমুদ্রের জল অনেকটা দূরে চলে গেলে বাকিগুলি দেখা যায়। যে 2টি বা 3টি শিবলিঙ্গ দেখা যায় সেখানেই মানুষজন জল, দুধ ইত্যাদি ঢেলে পুজো করেন। এখন আমরা যে জায়গায় এসেছি তার নাম হলো ভালকা তীর্থ। এর আগে যে বাণেশ্বর বা বাণগঙ্গা আপনাদের দেখালাম, ওখান থেকে ওই জারা ব্যাধ তীর নিক্ষেপ করেছিলেন। আর এই হচ্ছে সেই স্থান যেখানে শ্রীকৃষ্ণ একটি অশ্বত্থ গাছের নিচে ডান পায়ের ওপর বাঁ পাটি রেখে বসেছিলেন এবং তার বাঁ পা এসে সেই তীরটি লাগে। ভাল কথার অর্থ হলো তীর, সেই থেকেই এই স্থানটির নাম হয়েছে ভালকা তীর্থ। আর এখানে আপনারা শ্রীকৃষ্ণের যেরকম বললাম ওরকম ডান পায়ের ওপর বাঁ পা রেখে একটি বিগ্রহ দেখতে পাবেন, আর তার দুপাশে রয়েছে সেই জারা ব্যাধ এবং অশ্বত্থ গাছটি যার নিচে শ্রীকৃষ্ণ বসেছিলেন। আর এই ভালকা তীর্থ মন্দিরটির টাইমিং হলো সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে এখানকার রাম মন্দির। এটি 2017 সালে প্রতিষ্ঠিত। ভেতরে রাম, সীতা এবং লক্ষ্মণের খুব সুন্দর একটি বিগ্রহ রয়েছে, আর তার দুপাশে রয়েছেন হনুমানজি এবং গণেশজি। আর পুরো মন্দির চত্বরটা বিশাল বড়, খুব সুন্দর করে সাজানো গোছানো। অবশ্যই আসবেন এখানে। আর একটা কথা বলে দিই, বয়স্ক মানুষদের জন্য এখানে কিন্তু লিফটের ফ্যাসিলিটিও রয়েছে। এই যে বাঁদিকে দেখছেন সিঁড়ি উঠে গেছে, যদি আপনাদের সিঁড়ি দিয়ে উঠতে অসুবিধা হয় তাহলে এই যে এই রাস্তাটা ধরে সোজা এগিয়ে যাবেন, সামান্য এগিয়ে বাঁদিকে ঘুরলেই আপনারা লিফট দেখতে পাবেন। আর এই মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত। এরপর আপনাদের গন্তব্য হবে ত্রিবেণী সঙ্গম। হিরণ, কপিলা এবং সরস্বতী নদীর মিলনস্থল হচ্ছে এই ত্রিবেণী সঙ্গম। এই স্থানটি অতি পবিত্র স্থান বলে মনে করা হয় এবং মান্যতা আছে এই সঙ্গমে স্নান করলে আপনার সমস্ত পাপ ধুয়ে যাবে এবং আপনার মোক্ষ লাভ হবে। এই যে 3টি নদী অর্থাৎ হিরণ, কপিলা এবং সরস্বতী, মনে করা হয় এই 3টে নদী রিপ্রেজেন্ট করে আমাদের জন্ম, জীবন এবং মৃত্যুকে। বলা হয়
জারা নামক ব্যাধের দ্বারা নিক্ষিপ্ত তীরে আহত হয়ে শ্রীকৃষ্ণ এই নদীর তীরে এসে বিশ্রাম নিয়েছিলেন এবং এখানে স্নান করেছিলেন। পিতৃপুরুষের আত্মার শান্তির জন্য এখানে অনেকে তর্পণও করে থাকেন। আর এখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে, আর প্রচুর পাখি দেখতে পাবেন এখানে। চাইলে আপনারা পাখিকে দানাও খাওয়াতে পারেন। ওভারঅল দারুণ সুন্দর জায়গা এটি। সোমনাথের আশেপাশে আমরা যত জায়গা ঘুরেছি তার মধ্যে আমার সবথেকে সুন্দর এই স্থানটি মনে হয়েছে। এখন আমরা আছি গোলকধাম তীর্থ বা দেহোৎসর্গ তীর্থতে। এখানে অনেক মন্দির রয়েছে, গীতা মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির, বলদেব অর্থাৎ বলরামজির গুহা ইত্যাদি। হিরণ নদীর তীরে অবস্থিত অতি পবিত্র ভূমি এটি। হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এই হচ্ছে সেই স্থান যেখানে শ্রীকৃষ্ণ তীরবিদ্ধ হওয়ার পর তার পার্থিব দেহ ত্যাগ করে বৈকুণ্ঠে বিলীন হয়ে যান। যেহেতু এখানে তিনি তার দেহটি উৎসর্গ করেছিলেন, তাই এই স্থানটিকে দেহোৎসর্গ তীর্থ বলা হয়ে থাকে। সেই ঘটনার স্মৃতিস্বরূপ এখানে শ্রীকৃষ্ণের পদচিহ্ন রয়েছে। এছাড়াও এখানে রয়েছে শ্রীকৃষ্ণের দাদা বলরাম বা বলদেবজির গুহা। এখানেই তিনি ধ্যানে মগ্নরত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি যখন গভীর ধ্যানে মগ্ন, তখন তার জীবনের শেষ অংশ তার মুখ দিয়ে শেষনাগ রূপে নির্গত হয়ে সাগরে বিলীন হয়ে যায়। এই যে এই গুহায় আপনারা দেখতে পাচ্ছেন সেই শেষনাগ এবং বলদেবজির পদচিহ্ন। আগেই আপনাদের বলেছি এই সোমনাথ স্থানটি শুধুমাত্র ভগবান শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম বলেই বিখ্যাত নয়। এই স্থানটি কৃষ্ণের শেষ লীলা খেলারও সাক্ষী। আপনাদের এখনও পর্যন্ত যা যা দেখালাম সোমনাথের সাইট সিং, একমাত্র রাম মন্দির বাদে প্রত্যেকটা কিন্তু ইন্টারকানেক্টেড এবং প্রত্যেকটি স্থান শ্রীকৃষ্ণের জীবনের অন্তিম পর্যায়ের সাক্ষ্য বহনকারী। এই যে নদীটি আপনারা দেখছেন, এটা হচ্ছে হিরণ নদী। প্রথমে আপনাদের দেখালাম বাণগঙ্গা, যেখান থেকে জারা নামক ব্যাধ বাণ বা তীর নিক্ষেপ করেছিলেন। তারপর দেখালাম ভালকা তীর্থ, অর্থাৎ যে স্থানে শ্রীকৃষ্ণের পায়ে তীরটি এসে লাগে। তারপর আপনাদের দেখিয়েছি ত্রিবেণী সঙ্গম, যেখানে তীর লাগার পর আহত অবস্থায় শ্রীকৃষ্ণ এসে স্নান করেন। আর এই হচ্ছে সেই হিরণ নদী, যার তীরে এসে তিনি তার জীবন উৎসর্গ করেন বা দেহ উৎসর্গ করেন এবং গোলকধামে বিলীন হয়ে যান। হেন্স দ্য নেম দেহোৎসর্গ তীর্থ বা গোলকধাম তীর্থ। আর এটি টাইমিং হলো সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আমরা চলে এসেছি আমাদের আজকের শেষ গন্তব্যে। এটি হলো পুরনো সোমনাথ মন্দির বা অহল্যাবাই মন্দির। মূল সোমনাথ মন্দিরের ঠিক উল্টো দিকেই এর অবস্থান। আপনাদের আগের পর্বেই জানিয়েছি মেন যে সোমনাথ মন্দির সেটা বহুবার বৈদেশিক আক্রমণের সম্মুখীন হয়েছিল এবং বারবার এই মন্দির ধ্বংসপ্রাপ্তও হয়েছিল। সেই জন্য যাতে ভক্তদের উপাসনায় কোনো রকম ব্যাঘাত না ঘটে, তাই 1782 সালে ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার এই মন্দিরটি নির্মাণ করেন। লোকমুখে প্রচলিত আছে সোমনাথ মন্দিরে আক্রমণের সময় গর্ভগৃহ থেকে মূল শিলাটি তুলে এনে এখানে লুকিয়ে রাখা হয়েছিল এবং সেটি এখনও এই মন্দিরেই আছে বলে স্থানীয় লোকেদের বিশ্বাস। আর এই মন্দিরে কিন্তু আপনি পুজো দিতে পারবেন, অভিষেক করাতে পারবেন, সব কিছুই পারবেন, যেটা মেন সোমনাথ মন্দিরে করা যায় না। আর এই মন্দিরটি সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা থাকে। আচ্ছা, সবই তো মোটামুটি দেখানো হলো। এবার আপনাদের বলে দিই কিভাবে আপনারা এই ট্যুরটি করতে পারেন। যেহেতু ম্যাক্সিমাম সাইট সিইং প্লেসগুলি একটা থেকে আর একটা দূরত্ব খুব একটা বেশি নয়, ওই 2-3 কিলোমিটারের মধ্যে, ম্যাক্সিমাম কোনো একটি জায়গা হয়তো 5 কিলোমিটার হতে পারে, তাই আমরা অটোতে করে ঘুরেছিলাম এবং আমিও আপনাদের রেকমেন্ড করব অটোতে ঘোরার জন্য। সোমনাথ মন্দিরের সামনে থেকেই অজস্র অটো আপনারা পেয়ে যাবেন। মোটামুটি সবার রেটই সেম হয়, ওই 500 থেকে 700-র মধ্যে। এবার এটা কিন্তু সিজন ওয়াইজ ভ্যারি করে, মোটামুটি ওই 500 থেকে 700 ধরে চলুন। আর যদি আপনারা গাড়িতে ঘুরতে চান তাহলে 1500 টাকা মতো খরচ হবে। আর সবথেকে সস্তা অপশান হচ্ছে সোমনাথ ট্রাস্টের বাসে করে ঘোরা। আপনারা সোমনাথ মন্দির কমপ্লেক্সেই এই বাস পেয়ে যাবেন। টাইমিং হলো সকাল 8টা, সকাল 10:30 এবং দুপুর 3টে। টিকিট আগে থেকে বুক করা যায় না,
যে টাইমিংটা আপনাদের বললাম তার আধ ঘন্টা আগে সোমনাথ মন্দির কমপ্লেক্সে পৌঁছে গেলেই আপনারা বাস দেখতে পেয়ে যাবেন। ওখানে গিয়ে টিকিট করে নেবেন। জনপ্রতি ভাড়া 30 টাকা। তবে একটা কথা বলে রাখি, সিনিয়র সিটিজেন বা কোমর অথবা পায়ে সমস্যা আছে, বেশি জোরে হাঁটতে পারেন না বা সিঁড়ি ভাঙতে পারেন না, এরকম কাউকে নিয়ে কিন্তু ওই বাসে ভুলেও যাত্রা করবেন না। কারণ আমি স্থানীয় কিছু লোকজনের সাথে কথা বলে জেনেছি এনারা কিন্তু 2.5 ঘন্টার মধ্যে ঘুরিয়ে নিয়ে চলে আসে। মানে বুঝতে পারছেন তো, 6-7টা স্পট মাত্র 2.5 ঘন্টার মধ্যে ওনারা দেখিয়ে দেন, যেখানে আমাদের সময় লেগেছিল 4 ঘন্টারও বেশি। মানে এই বাসে করে যদি আপনারা ঘোরেন তাহলে এক একটা স্পট দেখার জন্য আপনারা আধ ঘন্টাও পাবেন না। তাই আমার মতে ফিজিক্যালি যদি আপনারা যথেষ্ট এবেল না হন তাহলে এই বাসে করে ঘুরবেন না, কারণ কিছুই ঠিক করে দেখে উঠতে পারবেন না। চলুন আজ তাহলে এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।